মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজশাহীতে গেছেন 4 জন আরো ডিপ্লোম্যাটসদের নিয়ে। আম, আর তারা হোটেল গ্র্যান্ড রিভার ভিউতে ছিলেন। এখন আর ওরা ওই দিনই আম ঠাম শোকার পর বা আম কেনার পর আর কি ওরা চলে যায় সারদাতে, যে পুলিশ ট্রেনিং একাডেমি আছে সেখানে। আর এটার সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার হলো 2021 থেকে আমার মনে হয় একটা প্রোগ্রাম চালু হয়। মার্কিনী যে দূতাবাস আছে ঢাকায়, তারা একটা জয়েন্ট প্রোগ্রাম করে, ট্রেনিং প্রোগ্রাম বাংলাদেশ পুলিশের জন্য। এটা হয় হলো ওই রাজশাহীতেই, ওই সারদা একাডেমিকে কেন্দ্র করেই। তো ওই সময় প্রচুর আর এগুলোর সঙ্গে আমার কাছে এভিডেন্সও আছে, আর এটা নিয়ে আমরা স্টোরিও করেছি। ওই সময় প্রচুর মার্কিনী প্রাইভেট কন্ট্রাক্টার্স, সিকিউরিটি প্রাইভেট কন্ট্রাক্টার্সদের আনা হয়েছিল বাংলাদেশে। আর তারা ওই হোটেলেই থাকতো, উঠে ওই রিভার ভিউ, গ্র্যান্ড রিভার ভিউতে, বা ঢাকাতে আসতো, ঢাকা থেকে রাজশাহী যেত। প্রচুর এরকম অনেক আছে, 10-12 জন এসেছিল। তো তার মধ্যে যে শেষ যে কন্ট্রাক্টর ছিল, সে আসলে প্রাইমারিলি কাজ করত আমেরিকাতে মাকওয়া গ্লোবাল এলএলসি বলে একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে, বিরাট কোম্পানি, মিনেসোটাতে তাদের অফিস, হেড অফিস। আর তাকে পাঠানো হয়েছিল, তার নাম হচ্ছে রিচার্ড ড্যানিয়েল রোমান। এই ভদ্রলোক ওখানে প্রায় 1.5 বছর ছিলেন, 2023 থেকে 2025 অব্দি। আর উনি ওখানে সারদাতে যেতেন, উনি আর্মস ট্রেনিংও করতেন, ওখানে দিতেন। আর ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে উনি আমেরিকাতে পুলিশে চাকরি করতেন, ল এনফোর্সমেন্ট ইয়েতে। আর তারপরে উনি ওটা ছেড়ে এই প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে ঢোকেন। উনি সবার এটা খেয়াল থাকবে, আমি স্টোরি করেছিলাম অগস্টের 31 তারিখে 2025 সালে একজন মার্কিনী স্পেশাল ফোর্সেস এর লোক, টেরেন্স আরভেল জ্যাকসন, তার মৃতদেহ পাওয়া যায় ওয়েস্টিন হোটেলের রুম নাম্বার 808-এ। আর এটা ধামাচাপা পড়ে যায় খুব তাড়াতাড়ি, এটার কোনো পোস্টমর্টম হয় না, আর বডি চলে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই সময় নানান জল্পনা কল্পনা হয়েছিল, যেগুলোর কোনো কনফার্মেশন নেই, কোনো সঠিক তথ্য নেই সেগুলোকে নিয়ে, যে উনি এক্স্যাক্টলি মানে কি করতেন। তবে যেটা করতেন, উনিও এসেছিলেন ট্রেনিং দিতে এখানে বাংলাদেশের আর্মির লোকজনদের সঙ্গে, অন্যান্যদের সঙ্গে। তো এই জ্যাকসন সাহেবের উনি যখন মারা যান 31 তারিখে, তার 5 দিন পরে হঠাৎ এই যে রিচার্ড ড্যানিয়েল রোমান, তার যে বকেয়া টাকা ছিল হোটেলের, যে রুম রেন্ট, ফুডের চার্জ, সেগুলো উনি ক্যাশে পে করেন। ক্যাশে পে করে মানে পত্রপাঠ ওখান থেকে চলে যান। উনি একটা ইউএস বাংলার ফ্লাইট নিয়ে উনি ঢাকায় এসে ফেরত চলে যান আমেরিকাতে। এখন উনি এই মুহূর্তে, এই গত কয়েক মাস ধরে কিন্তু এখনো আছেন, উনি পাকিস্তানে আছেন। পাকিস্তানেও এই একই ধরনের পুলিশের ট্রেনিং এর ব্যাপার নিয়ে উনি পাকিস্তানে আছে। ভেরি ইন্টারেস্টিং আর কি। বাংলাদেশের পরে এখান থেকে দুম করে সাডেনলি চলে যাওয়া, তারপরে আবার সে পাকিস্তানে যাওয়া, বাট সেটা একটা। তো আমাদের নিউজের যে অ্যাঙ্গেলটা যেটা ছিল, সেটা এটাই ছিল যে এইখানে এসে উনি ওই একই সারদার এর সঙ্গে ট্রেনিং একাডেমিতে গেলেন। তারপরে ব্রেন্ট ক্রিস্টেনসেন, ওনার অন্যান্য ডিপ্লোম্যাট যারা কলিগসরা ছিল, তাদের নিয়ে উনি চুপচাপ করে কয়েকটা স্পটে গেলেন, যেখান থেকে পুশিনের, ভারত থেকে পুশব্যাক, আমরা তো এখান থেকে পুশব্যাক বলি, পুশব্যাক করা হচ্ছিল, সেই ধরনের কিছু স্পটে গেলেন। তারপরে উনি একটা
বৈঠক করলেন ওই সারদা পুলিশ ট্রেনিং একাডেমির যে প্রিন্সিপাল সে ছিল, তারপরে আলাদাভাবে আরো কিছু সাংবাদিকদের সঙ্গে এবং ওখানকার লোকাল কিছু স্থানীয় যারা অফিসিয়ালসদের সঙ্গে সেটা ক্লোজ ডোর মিটিং হলো। তো আমরা অবভিয়াসলি সেই ডিটেলস গুলো জানি না, বাট একটা জিনিস যেটা ধারণা করা যেতে পারে যে ওই যে পুলিশের যে ট্রেনিং এর যে প্রোগ্রামটা ছিল সেটা গত 2 বছর, প্রায় 1.5 বছর, ওটা নিয়ে কোনো ট্রেনিং হচ্ছিল না, ওটা বন্ধ হয়ে গেছিল। কেন কিনা ওই যে রিচার্ড ড্যানিয়েল রোমান যে চলে গেল তারপর থেকে ওটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন এটাকে রিভাইভ করতে চান। আর এই রিভাইভ করার ব্যাপারটা একটু আশ্চর্যজনক যে বাংলাদেশে যে পট পরিবর্তন হলো, যে রেজিম চেঞ্জ হলো, একটা ভায়োলেন্সের মাধ্যমে হলো, প্রচুর লোক মারা গিয়েছিল, তার মধ্যে অনেকে কিন্তু স্নাইপার রাইফেলের গুলিতে মারা গিয়েছিল। এখন এরা কারা ছিল যারা এই গুলিগুলো চালিয়েছিল? তারা কি পুলিশের লোক ছিল, তারা কি আর্মির লোক ছিল, তারা কি বাংলাদেশের স্পেশাল ফোর্সেস এর লোক ছিল, বা কারা ছিল তারা? তো এগুলো আমরা এখনো পরিষ্কার না আমাদের কাছে। কেন কিনা ওই স্নাইপার রাইফেলের গল্প উনি যে প্রথম এটা চালু করেছিলেন ব্রিগেডিয়ার সাখওয়াত হোসেন, সেটা নিয়ে কিন্তু ইন্টারিম সরকার বলেন বা বিএনপির যে সরকার এখন আছে তারা এটা নিয়ে কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। তো আমার মনে হয় যে বাংলাদেশের সঙ্গে পুলিশের যে রিভাইভ করাটা, পুলিশ ট্রেনিং, অ্যাজ ইফ বাংলাদেশ পুলিশের নিজস্ব কোনো ক্ষমতা নেই ট্রেনিং পাওয়ার বা তাদের টেকনিক্যাল স্কিলস সেগুলোকে ইমপ্রুভ করার জন্য, বা যে স্কিলস গুলো সাধারণত লেগে থাকে পুলিশের কর্মকর্তাদের, সেই স্কিলস গুলো অ্যাজ ইফ বাংলাদেশের নেই। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই করতে হবে, অন্য কোনো দেশের সঙ্গে না। এটা হচ্ছে। তা আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে এই জিনিসটাকে রিভিউ করা উচিত, যে এর যে ইতিহাস যে আছে গত 4-5 বছরে, সেই ইতিহাসটা ইজ ভেরি ভেরি হেজি। আর মানে তার সঙ্গে যে বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়েছিল কোনো সম্পর্ক আছে কিনা, এই জিনিসগুলোকে খতিয়ে দেখার মতন একটা সুযোগ আছে। কিন্তু বিএনপি সরকার এটা করবে কিনা সেটা ডাউটফুল আমার মনে হয়। বাট কিছু একটা যে ঘটতে পারে আরেকবার, সেটা কমপ্লিটলি ডিসমিস করা যায় না। দাদা, এটা নর্থ ইস্ট নিউজই গতকালকে আপনারা পাবলিশ করেছেন যে মার্কিন অ্যাম্বাসেডার সহ 4 জন কূটনীতিক গ্র্যান্ড রিভারভিউ হোটেলে একটা বৈঠক হয়েছে, ওরা ওখানে আম খাচ্ছে, বিভিন্ন ছবি টবি দেখা গেছে, আম খাচ্ছে, কিনছে, বর্ডার এরিয়ায় ঘুরছে। ঠিক এই ঘটনার সাথে 2 দিন আগেই ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বললেন যে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশও হামাসের সংগঠন আছে। মার্কিন রাষ্ট্রদূত ওই জায়গায় যাওয়া, বলা, ইসরায়েলের রাষ্ট্রদূতে এই কথাগুলো বলা, এটার ভিতরে কি কোনো যোগসূত্র আপনি খুঁজে পান কিনা? দেখুন, এটা যোগসূত্র আমি নিজে পাইনি। আমি ফ্যাক্টস নিয়ে ডিল করি, আমি রিপোর্টিং করি। ফ্যাক্টস বা ইনফরমেশন, হার্ড ইনফরমেশন না পাওয়া অব্দি এইসব সেন্সিটিভ ইস্যুস নিয়ে বলাটা একটু রিস্কি হয়ে যায়। হাউএভার ইসরায়েলি রাষ্ট্রদূত যেটা বলেছেন আর কি, সেটা কমপ্লিটলি উড়িয়ে দেওয়া যায় না। কেন কিনা কিছু কিছু খুবই অবলিক রেফারেন্স কিন্তু মানে আছে কিছু কিছু গোয়েন্দা ইনপুটসে, যে বাংলাদেশে হামাসের রিপ্রেজেন্টেটিভস থাকলে থাকতেও পারে। তো এখন এটা যখন উনি বলেছেন, উনি নিশ্চয়ই ভিত্তিহীন কথা বলবেন না। আর আমার মনে হয় যে এটা নিয়ে আরো ডিপলি স্টাডি করতে হবে। কেন কিনা আমার মনে হয় যে ইসরায়েলি সিকিউরিটি যারা লোকজন আছে তাদের সঙ্গে আমরা জানি
যে মার্কিনীদের একটা ভালো সম্পর্ক আছে, তারা ইনফরমেশন আদান প্রদান করে, কিন্তু এটাও জেনে রাখতে হবে যে ইসরায়েলি সিকিউরিটি যে সেট আপ আছে, এস্টাবলিশমেন্ট, তার সঙ্গে ভারতের গোয়েন্দাদেরও ও সংস্থারও কিন্তু খুব ভালো কোঅপারেশন একটা জায়গায় আছে। তো এই নানান জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে, আরো স্টাডি করতে হবে, আরো ইনফরমেশন জোগাড় করতে হবে, আরো ডেপথে ঢুকতে হবে, আরেকটু ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর যে স্কিলস গুলো লাগে সেগুলোকে ব্যবহার করে এগুলো নিয়ে জানতে হবে যে হামাসের লোকজনরা এখানে কি করছে, এবং হামাস যদি বাংলাদেশের সিকিউরিটির জন্য একটা রিস্ক হতে পারে, তাহলে হামাসের লোকজনরা ভারতের জন্য একটা সিকিউরিটি রিস্ক হতে পারে। তো তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের খুব কেয়ারফুলি এগুলোকে দেখতে হবে, স্টাডি করতে হবে, আরেকটু ডেপথে ঢোকার জন্য, আরেকটু জানার জন্য যে এক্স্যাক্টলি কি হচ্ছে। হামাসের লোকজনরা এখানে যদি থেকেই থাকে, তারা কি এখনো বাংলাদেশে আছে, বা তারা এই টা বেরোবার পরে তারা কি ডিপ কাভারে আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি সেটাই থেকে থাকে, তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থা যাদের একটা ইন্টারেস্ট থাকবে এটা জানা, মার্কিনীদের গোয়েন্দা সংস্থা তাদের একটা ইন্টারেস্ট থাকবে জানা, অবশ্যই বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থার লোকজনরা আছে তাদেরও একটা ইন্টারেস্ট থাকবে জানা। কিন্তু এটা যদি জেনে শুনে তাদের এখানে রাখা হচ্ছে বা প্রোটেকশন দেওয়া হচ্ছে বা তারা শেল্টার পেয়েছে, তাহলে দ্যাট বিকামস আ ম্যাটার অফ কনসার্ন। দাদা, এই যে রিচার্ড ড্যানিয়েল রোমান, সে হঠাৎ করে দেশ ছাড়া, টেরেন্স জ্যাকসনের মৃত্যু বাংলাদেশে, এবং আমেরিকান রাষ্ট্রদূতের হঠাৎ করে আরো কয়েকজন রাষ্ট্রদূত নিয়ে রাজশাহীতে যাওয়া, সব বিষয়গুলোর মধ্যে কি যোগসূত্র আপনারা খুঁজে পাচ্ছেন যে আপনারা যে নিউজগুলো করছেন? দেখেন, একটা যোগসূত্র হচ্ছে যে এই যে আমি একটু আগেই বলছিলাম এটা নিয়ে, প্রথমে গোড়ায় এটাই বললাম যে ওই যে পুলিশ ট্রেনিং এর যে একটা প্রোগ্রাম আছে, অ্যান্টি টেরর ইউনিটের সঙ্গে পুলিশের যেটা একটা আছে, ওখানে অ্যান্টি টেরোরিজম একটা ইউনিট আছে, সেই পুলিশের এই পার্টিকুলার ইউনিটের সঙ্গেই কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটা এস্টাবলিশ হয়েছিল, সেটা ধারাবাহিকভাবে চলে আসছিল। কিন্তু এটা ওই যে বললাম, ওই 2023 থেকে 2024-এর সময় কিন্তু খুব আনইউজুয়াল একটা প্যাটার্ন দেখা গেল যে মার্কিনী প্রাইভেট কন্ট্রাক্টার্সরা, সিকিউরিটি কন্ট্রাক্টার্সরা, তারা খুব বেশি আনাগোনা করতে শুরু করলো বাংলাদেশে। হ্যাঁ, তারা ওই মাকওয়া গ্লোবাল এলএলসি নামেই কিন্তু তারা এখানে এসছিল, বাংলাদেশে এসছিল। তার মধ্যে অন্তত একজন, উনি আমেরিকার ব্ল্যাক ওয়াটারের বলে একটা কোম্পানি আছে, এটাও একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, তারা কিন্তু ইরাক যুদ্ধের পরে তারা ওখানে ওখানে গিয়েছিল। ওরা কিন্তু প্রপোজ করেছিল কয়েক বছর আগেই যে ইউনাইটেড আরব এমিরেটের একটা স্পেশাল কমান্ডো ফোর্স হওয়া উচিত। আর এদের যে রোলটা ছিল আফগানিস্তানে, ইরাকে, অত্যন্ত অত্যন্ত আমি বলবো যে এক্সট্রিমলি ডিস্টার্বিং রোল ছিল। কেন কিনা এরা ওই ইন্টারোগেশনের মধ্যেও ওরা থাকতো, আর এই ইন্টারোগেশন গুলো খুব ব্রুটাল ইন্টারোগেশন হতো, যে নিয়ে ওই সময় প্রচন্ড ক্রিটিসিজম হয়েছিল। তো এই একই লোক বাংলাদেশে আসছে মাকওয়া গ্লোবাল এলএলসি এই প্রোগ্রামটার এতে, আর এসে তারা 2 মাস 3 মাস করে থাকছে। তাদের যে কি গতিবিধি, এগুলো কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে, বা তারা কি ফ্যামিলিয়ার এদের ব্যাকগ্রাউন্ড গুলোকে নিয়ে, বা তারা কি ইন্টারেস্টেড হয়েছিল এদের ব্যাকগ্রাউন্ড গুলোকে আরো ডিপলি স্টাডি করে এইটুকু জানার জন্য যে এদের কোনো রোল ছিল কিনা 2024-এ যা ঘটনা ঘটেছিল তার আগে, বা তার ঠিক ইমিডিয়েটলি তার আগে
তাদের কি ধরনের রোল থেকে থাকতে পারে এই পুলিশের ট্রেনিং এর মাধ্যমে, সেইটা আমার মনে হয় ইজ আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। সেটা বাংলাদেশকেই করতে হবে, কিন্তু ইন্টারিম সরকার থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি যে তারা এই এই ইনভেস্টিগেশন গুলো করবে। কেন কিনা ইন্টারিম রেজিম তো ওয়াজ আ চাইল্ড অফ দিস কনস্পিরেসি, তাই না? তো সেই ক্ষেত্রে এখন কি বিএনপি সরকার কোন উদ্যোগ নেবে এই যে এই ইনভেস্টিগেশন গুলো করা বা জানা যে এই প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টর যারা এসছিল তারা কেন, তাদের কি এক্সাক্ট রোল ছিল, সেটা খতিয়ে দেখার মতন আমার মনে হয় বুকের পাটা বাংলাদেশে যারা এখন পাওয়ারে আছেন তাদের মধ্যে আছে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন। দাদা, এই যে সোনাদিয়া মসজিদ স্থলবন্দর, সীমান্ত এলাকা পরিদর্শন, পুশি নিশীথে মার্কিন রাষ্ট্রদূতদের আগ্রহ, ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি, এগুলো সবগুলো নিয়ে মার্কিন এই প্রশাসনের যে আগ্রহ, এটাকে আসলে ভারত সরকার বা আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলো? দেখেন, ভারত সরকার নিশ্চয় এটা নোটিস করে থাকবে, কিন্তু ভারত সরকার কি এটা নিয়ে কোনো বক্তব্য জারি করার মতন জায়গায় আছে? তারা কি ভারত মার্কিনী রাষ্ট্রদূত বাংলাদেশে, তাও আবার সে কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সেইটা নিয়ে ভারত সরকারের কোনো মন্তব্য কিন্তু অফিসিয়ালি হয় না। কেন কিনা জুরিসডিকশনটাই আলাদা। আমাদের তো মার্কিনী রাষ্ট্রদূত তো একজন আছেনই দিল্লিতে, যিনি আর কি এই পুরো এই সাউথ এশিয়াটাকেই উনি ওভারঅল ইয়েতে দেখছেন আর কি। তো মিস্টার গড়, সার্জেই গড়, তো উনি তো ওটা দেখছেন। তো এটা ওনার সঙ্গে যদি ডিল করে থাকে, সে মানে কোনো ডিলিং হয় বা কথাবার্তা হয় সেটা আমরা জানি না এখনো। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে আমার মনে হয় ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বলার কোনো লোকাস স্ট্যান্ডাই নেই এই মুহূর্তে। ওনাদের এই মিটিংটাতে কারা কারা ছিল, এই তথ্য কি পাওয়া গেছে বা কি কি কথাবার্তা হয়েছিল, এরকম কিছু কি জানা গেছে? না, না, সেরকম জানা যায়নি। বাট যেটা অফিসিয়ালি জানা গিয়েছিল যে 5 জন ডিপ্লোম্যাট ওখানে গিয়েছিল। ব্রেন্ট ক্রিস্টেনসেন গিয়েছিলেন, তারপরে সঙ্গে ওনাদের পলিটিক্যাল আর ইকোনমিক কাউন্সিলর এরিক গিলেন গিয়েছিলেন, আরেকজন ভদ্রলোক গিয়েছিলেন, তার অরিজিনটা হচ্ছে বোধহয় বাংলাদেশি অরিজিন, কিন্তু দূতাবাসে কাজ করেন, দেলোয়ার বলে উনি গিয়েছিলেন। আরো একজন গিয়েছিলেন ওখানে। কিন্তু কাদের সঙ্গে বৈঠক হয়েছে আমাদের স্টোরিতে আছে সেগুলো, কিন্তু এক্স্যাক্টলি কি কথাবার্তা হয়েছে, কি ধরনের এক্সচেঞ্জ হয়েছে কথাবার্তার বা ইনফরমেশনাল, সেগুলো জানা নেই। দাদা, ওই কোনো দেশের কূটনীতিকরা যেই দেশে থাকে ওই দেশের সরকারকে না জানিয়ে বা কোনো পারমিশন ছাড়া কি এভাবে সারা দেশে ঘুরতে পারে কিনা? নিশ্চয়ই পারে, ওটা জানিয়ে দেয়, আগের থেকেই জানিয়ে দেয়। আর এই ক্ষেত্রেও তাই হয়েছে। এটা তো কোনো সিক্রেট কোনো ভিজিট ছিল না, ওপেন ভিজিটই ছিল। আর ডিপ্লোম্যাট হিসেবে ওনারা যেতেই পারেন। আর আপনাদের খেয়াল থাকা, আপনি এটা জানিয়ে রাখি যে এই একই প্রোগ্রামের জন্য কিন্তু ব্রেন ক্রিস্টেনসেনের আগে যে রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস, উনিও কিন্তু রাজশাহীতে এসেছিলেন। আর তখন রাজশাহীর যে পুলিশ কমিশনারেট, তাদের যে অফিসার্সরা ছিল তাদের সঙ্গে ছবিও আছে। এটা দর্শকরা চাইলে তারা গুগল করে দেখেও নিতে পারে যে এই ছবিগুলো আছে। তো আমার মনে হয় তাতে কোনো বাধা নেই as such। কিন্তু এর পরবর্তীকালে কি ঘটতে পারে আমরা তো জানি না। তো নিশ্চয়ই আমরা আশা করব যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই ইনফরমেশনটা কালেক্ট করেছে, তারা নিশ্চয়ই এটা নিয়ে অ্যানালিসিস করবে, এবং আগামী দিনে কি হতে পারে আরো অন্য ধরনের মিটিং যদি হয় তার উপরে নিশ্চয়ই নজর রাখবে। দাদা, আপনার এই পুরো প্রতিবেদনে সবচেয়ে বিস্ফোরক তথ্য কোনটা বলে আপনি মনে করেন? সবচেয়ে বিস্ফোরক তথ্য পুরো প্রতিবেদনটাই এই ব্রেন্ট ক্রিস্টেনসেনের যাওয়া নিয়ে। জি, দেখুন, বিস্ফোরক তত্ত্ব তো as such কিছু নেই। ওই যে মিটিংটা যেটা হয়েছিল, সেই মিটিংটায় কি ডিসকাস হয়েছিল, ওই যে ক্লোজ ডোর মিটিং যেটা আমরা বলেছি আর কি,
সেটা এক্স্যাক্টলি কি কথাবার্তা হয়েছে সেগুলো আর কি আমরা জানি না এখন অব্দি কি হয়েছে। বা বা এর সঙ্গে উনি যে বর্ডারে গেলেন, যে পুশিনের যে যে জায়গায় চেষ্টা করা হয়েছে বা পুশ ব্যাকের, যেটা আমাদের তরফ থেকে তো সেটা পুশ ব্যাক বলা হয়, বাংলাদেশের অথরিটিসরা পুশ ইন বলে। তো সেই সেই যে জায়গাগুলো কেন গেলেন উনি, ওনার কি ইন্টারেস্ট এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে দেখার বা জানার, সেগুলো আমার মনে হয় সার্টেনলি এ ম্যাটার অফ ইন্টারেস্ট। বাট এখন তো আমরা তো ওনার মনের মধ্যে ঢুকতে পারবো না বা জানতে পারবো না যে উনি এক্স্যাক্টলি কি ভাবছেন বা কি ধরনের রিপোর্ট উনি দেবেন ওনার সরকারকে। তো তো সার্টেনলি এই দুটো জায়গা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। দাদা, আমার লাস্ট দুটা ছোট ছোট প্রশ্ন আপনি যদি একটু বলেন যে আপনার এই রিপোর্টে এমন কিছু কি আছে যেটা আপনি আসলে প্রকাশ করতে পারেননি বা করতে চাননি? দেখুন, আমরা যতটুকু পেরেছি প্রকাশ করেছি। যেটা আমাদের ইয়ে লেগেছে, খটকা লেগেছে, যে এই 1.5 বছর এই প্রোগ্রামটা নিয়ে কোনো নাড়াচাড়া হয়নি। হুম। এখন সাডেনলি হঠাৎ এই প্রোগ্রামটা রিভাইভ করার, এই যে ট্রেনিং প্রোগ্রামটা রিভাইভ করার পিছনে কি উদ্দেশ্য থেকে থাকতে পারে? হ্যাঁ। আর বাংলাদেশের পুলিশ কি স্বাবলম্বী হয়নি? তারা কি জানে না নিজেদের কিভাবে, নিশ্চয়ই সাফিসিয়েন্ট ট্রেনিং ওনারা তো অনেক জায়গা থেকে মানে আগেও পেয়েছেন, নিজেদেরও নিশ্চয়ই ট্রেনিং প্রোগ্রাম থাকে। ওই যে বললাম একটু আগে, এই মার্কিনী সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি লোকজনদের দিয়ে ট্রেনিং কেন হবে? এটা মার্কিনী সরকারি সংস্থা থেকে আসুক কেউ, যারা যারা রেসপন্সিবল হবে, যারা অ্যাকাউন্টেবল হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কি নিজস্ব পুলিশ নেই? অফকোর্স আছে, উন্নত মানের ট্রেনিং তাদেরও হয়। কিন্তু প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টার্সদের আনাটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট, যার সঙ্গে অনেক ধরনের প্রশ্ন জড়িয়ে আছে। সেই প্রশ্নগুলো কি? এখন আমাদের সেগুলো তো আমরা দেখেছি এই প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলো অন্যান্য পৃথিবীতে যে অন্যান্য কনফ্লিক্ট জায়গা আছে, অন্য কনফ্লিক্টের জায়গাগুলো আছে, সেই জায়গাতে কিন্তু তারা এক্সট্রিমলি মানে যেটাকে আমরা বলবো কোয়েশ্চেনেবল রোল প্লে করেছে। তো সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের মানুষদের অনেক বেশি সজাগ থাকতে হবে। এই ব্যাপারগুলোকে নিয়ে তাদের প্রশ্ন করতে হবে যে প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্টার্সদের কেন আনা হচ্ছে বাংলাদেশে। তার মানে এটা তো এমন হলো যে ওদেরকে না এনে ওয়াগনার গ্রুপকে আনাই মনে হয় একরকম ভালো ছিল, নাকি দোনোটাই সমান জিনিস? সে একই জিনিস হলো, তাই না? ওয়াগনার গ্রুপেরও তো রেপুটেশন খুবই খারাপ আমরা জানি, আর তারা রাশিয়ার পক্ষে কাজ করেছে। তো এই জিনিসগুলো যুদ্ধ বা কনফ্লিক্ট গুলোকে কি আমরা এখন নিজেদের দায়বদ্ধতার থেকে সরে গিয়ে ডিনায়াবিলিটি যাতে থাকে ওই জন্য প্রাইভেট কন্ট্রাক্টার্সদের নিয়ে আসবো? সব দেশেরই তো সৈন্য আছে, সব দেশেরই স্পেশাল ফোর্সেস আছে, বাংলাদেশেরও স্পেশাল ফোর্সেস আছে, বাংলাদেশের আর্মি আছে, স্পেশালাইজড ইউনিটস আছে। এখন তারা কি মানে প্রাইভেট লোকজনদের থেকে বা প্রাইভেট কন্ট্রাক্টার্সদের থেকে ট্রেনিং নেবে? সেটা কি তাদের ভালো লাগবে? আর তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কি ঘি আছে যেটা অন্য দেশের ট্রেনিং, এবারে ল এনফোর্সমেন্ট লোকজনদের সেই ঘি নেই? এটা এটা হতে পারে? আমি ইন্ডিয়ার কথা বলছি না, আমি বলছি যে আরো তো অন্যান্য রাজ্য আছে যেখানে উন্নত মানের ট্রেনিং হয় বা দিতে পারে তারা। রাইট। তো তাদের তাদের তো রোল আমি দেখছি না এখানে। মার্কিন যুক্তরাষ্ট্র কেন এখানে বারবার ফিচার করছে, এটাই হলো প্রশ্ন। ধন্যবাদ দাদা আপনাকে। দাদা, আপনাকে একটা লাস্ট একটা কোশ্চেন আমি করি, যদিও বলছিলাম যে আপনাকে আর কোশ্চেন করবো না। দাদা, কোশ্চেনটা হচ্ছে যে আপনি তো শেখ হাসিনায় দিল্লিতে আছেন, আপনি কি নতুন কোন ইন্টারভিউ ওনার নিচ্ছেন কিনা বা কোনো কিছু জানেন কিনা নতুন? না, আমি মানে নতুন তো কিছু জানি না, বাট আমার মনে হয় পলিটিক্যালি শেখ হাসিনা সক্রিয় আছেন। ওনার পার্টি কলিগসরা যারা আছে তারাও বেশ অ্যাক্টিভ আর বেশ সক্রিয়।
আমার যেটা জানতে পেরেছি, আস্তে আস্তে লোকজনরা ফেরতও যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আর সেই সক্রিয় যে আছেন সেটা বোঝা যায় যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যারা আম, উম, উম, কর্মীরা, তারা কিন্তু 6 মাস আগের তুলনায় এখন আরো ইনক্রিজিং নাম্বারস এ রাস্তায় বেরোচ্ছেন, আর ইনক্রিজিং ফ্রিকোয়েন্সিতে বেরোচ্ছেন। তো সেটা আগামী দিনগুলোতে কি ধরনের রূপ নিতে পারে সেটা আমাদের দেখতে হবে।